তোমাদের সিলেবাসে টোটাল 5 ধরনের ইলেকট্রনিক এফেক্ট আছে। তার মধ্যে আজকে যে এফেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্ডাকটিভ এফেক্ট। এই ইন্ডাকটিভ এফেক্ট ছাড়াও তোমাদের আরও 4 রকমের ইলেকট্রনিক এফেক্ট আছে, যার মধ্যে অন্যতম হলো ইলেকট্রোমেরিক এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, স্টেরিক ইফেক্ট, হাইপার কনজুগেশন। তো ধীরে ধীরে সব কিছুই তোমাদের আলোচনা করা হবে এবং তোমরা রেগুলারলি এই চ্যানেলটাকে ফলো করো। এই ইন্ডাকটিভ এফেক্ট জানার আগেই তোমাদের প্রথমে জানতে হবে যে ইলেকট্রনিক এফেক্ট জিনিসটা কী বটে। এটা হচ্ছে এমন একটা এফেক্ট যে এফেক্টের জন্য কোনো একটা যৌগের মধ্যে যে যে জায়গায় ইলেকট্রন থাকার কথা সেই সেই জায়গায় না থেকে কিছুটা পরিমাণ স্থানান্তরিত হয়ে যায়, সেই প্রভাবগুলোকে সেই জন্য আমরা বলি ইলেকট্রনিক এফেক্ট। এই ইলেকট্রনিক এফেক্টের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট তোমাদের সিলেবাসে প্রথমে আছে। তো ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি এরপর তোমরা জেনে নাও। যদি আমরা এ এবং বিকে ধরে নিই যে সমযোজী এক বন্ধনে যুক্ত আছে, তো সেই ক্ষেত্রে এর মাঝের যে বন্ধন জোড় ইলেকট্রনটা আছে বা বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কিছুটা পরিমাণ শিফট হয়ে যায় এমন একটা পরমাণুর দিকে যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটির মান বেশি থাকে। এইখানে যদি আমরা ধরে নিই বি এর ইলেকট্রন নেগেটিভিটির মান এর থেকে বেশি, তবে এই যে বন্ধন জোড় ইলেকট্রনটা কিছুটা পরিমাণ বি এর দিকে শিফট হয়ে যায়। এর ফলে বি কিছুটা পরিমাণ নেগেটিভ চার্জ এবং এ কিছুটা পরিমাণ পজিটিভ চার্জ লাভ করে। তো এইখানে দেখো আমরা কিন্তু পুরোপুরি নেগেটিভ চার্জ দিচ্ছি না বা এখানে পুরোপুরি পজিটিভ চার্জ দিচ্ছি না, এখানে কিছুটা পরিমাণ বোঝাবার জন্য ডেল কথাটা আমরা ইউজ করছি। কারণ এই জন্যই যে এই মাঝের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো পুরোপুরি বিয়ের মাথায় শিফট হয়ে যায় না, খুব অল্প পরিমাণ বিয়ের দিকে শিফট হয়। সেই জন্য বিকে আমরা কম পরিমাণ চার্জ বা ডেল মাইনাস হিসাবে দেখাই এবং একে ডেল প্লাস হিসাবে দেখাই। এরপর আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরে নাও এটা হচ্ছে একটা কার্বন চেন। এখানে আমরা কার্বনটাকে নাম্বারিং করে দিয়েছি C1, C2 এবং C3। এরপরে এই কার্বন চেনটার সাথে যদি আমরা অধিক তড়িৎ ঋণাত্মকযুক্ত কোনো একটা গ্রুপ, যেমন ধরে নাও ফ্লোরিনকে আমরা এখানে যুক্ত করে দিই, তাহলে কি হবে, এখানে আমরা জানি যে ফ্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা কার্বনের থেকে বেশি। সেই জন্য কি হয়, কার্বন এবং ফ্লোরিনের মাঝে যে বন্ধন জোড় ইলেকট্রনটা আছে সেই বন্ধন জোড় ইলেকট্রনটা কিছুটা পরিমাণ ফ্লোরিনের দিকে শিফট হয়ে যায়। এর ফলে ফ্লোরিন কিছুটা পরিমাণ নেগেটিভ চার্জ এবং কার্বন কিছুটা পরিমাণ পজিটিভ চার্জ লাভ করে। এরপর আমরা যদি ধরি C1 এবং C2 কার্বনের ক্ষেত্রে, C1 এবং C2 কার্বনের মাঝেও বন্ধন জোড় ইলেকট্রন আছে। এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো তো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, সেই জন্য এই নেগেটিভ চার্জ এবং এই কার্বনের যে পজিটিভ চার্জ আছে সেটা পরস্পরকে তারা আকর্ষণ করে। এর ফলে মাঝের যে বন্ধন জোড় ইলেকট্রনটা C1 এবং C2 কার্বনের সেটা কিছুটা পরিমাণ কার্বনের মাথায় শিফট হয়ে যায়। কার্বনের মাথায় যখনই শিফট হয়ে যায় তখন C2 কিছুটা পরিমাণ চার্জ লাভ করে। এই যে C2 যে পরিমাণ চার্জ লাভ করছে সেই চার্জটা এই কার্বনের মাথায় যে চার্জ আছে তার থেকে কিছুটা পরিমাণ কম হয় এবং এই চার্জটাকে আমরা ডেল ডেল প্লাস হিসাবে দেখাই। এখানে যে ডেল ডেল প্লাস, এই ডেল ডেল প্লাসটা ডেল প্লাসের থেকে অনেকটাই ছোট। সিমিলারলি এখানে C2 একটা পজিটিভ চার্জ লাভ করেছে, এর ফলে যে C2 এবং C3-র মাঝের যে বন্ধন জোড় ইলেকট্রনটা কিছুটা পরিমাণ C2-র দিকে শিফট হয়ে যায়। শিফট হওয়ার ফলে C3ও কিছুটা পরিমাণ পজিটিভ চার্জ লাভ করে, যাকে আমরা ডেল ডেল প্লাস হিসাবে দেখাই। এই যে ডেল 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 প্লাস এটা কিন্তু সবচেয়ে ছোট চার্জ, তো আমরা একে এইরকমভাবে দেখাতে পারি। এরপর আমরা যদি একটা এক্সাম্পল নিই, আর একটা যদি এক্সাম্পল নিই, ধরে নাও C3, C2, C1 এবং এক্ষেত্রে আমরা অধিক তড়িৎ ঋণাত্মক যুক্ত কোনো গ্রুপের সাথে যুক্ত না করে যদি তড়িৎ ধনাত্মক গ্রুপের সঙ্গে যুক্ত করি, ধরে নাও লিথিয়ামের সঙ্গে আমরা যুক্ত করেছি। এখানে লিথিয়ামের যে ইলেকট্রন নেগেটিভিটির মান কার্বনের থেকে কিন্তু কম। কার্বনের যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই জন্যে এই মাঝের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কার্বনের দিকে শিফট হয়ে যাবে। শিফট হওয়ার ফলে কার্বন কিছুটা পরিমাণ
নেগেটিভ চার্জ লাভ করবে এবং লিথিয়াম কিছুটা পরিমাণ পজিটিভ চার্জ লাভ করবে। এর ফলে C1 এবং C2-র মাঝের যে ইলেকট্রনগুলোর যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ আর এই কার্বনটাও নেগেটিভ চার্জ আছে। আর আমরা জানি যে নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এর ফলে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিছুটা পরিমাণ কার্বনের দিকে, এই C2 কার্বনের দিকে শিফট হয়ে যায়। শিফট হওয়ার ফলে এই C2 যে কার্বনগুলো, এগুলো কিছুটা পরিমাণ নেগেটিভ চার্জ লাভ করে। যে এখানেও আমরা বলতে পারি যে ডেল মাইনাস চার্জটা ডেল মাইনাসের থেকে বেশি হয়। এবং যদি আমরা C2 এবং C3-র ক্ষেত্রে কনসিডার করি, C2 এবং C3-র মাঝের যে বন্ধন জোড় ইলেকট্রনগুলো রয়েছে, সেটাও কিছু পরিমাণ C3-র দিকে শিফট হয়ে যাবে। এবং যাকে আমরা বলতে পারি এই চিহ্ন দিয়ে, এই চিহ্নটা, এই ডেল মাইনাস চিহ্নটা ডেল মাইনাসের থেকে ছোট হয়। এরপর তোমরা বলতে পারো যে আমি কেন C3 কার্বনের পর্যন্তই এই চার্জটা দেখালাম, চার্জ সেপারেশনটা দেখালাম, এক্ষেত্রে আমরা C4 পর্যন্ত দেখাতে পারি, ঠিক আছে। কিন্তু এই C4 পর্যন্ত এই চার্জটা এতটাই ছোট হয়ে যায় যে এখানে যদি আমরা লিখি তাহলে কীরকম লিখবো, এই ডেল চারটে ডেল, তার থেকে একটা মাইনাস। তাই এই যে চার্জটা, এই চার্জটা কিন্তু প্রায় নগণ্য, তাই একে কনসিডার করা হয় না। তাহলে আমরা এক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য যদি আমরা লিখি, ইন্ডাকটিভ এফেক্টের যদি আমরা বৈশিষ্ট্য লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? এই যে ইন্ডাকটিভ এফেক্টটা দূরত্বের উপর নির্ভরশীল। কারণ তোমরা দেখো, কোনো একটা গ্রুপের থেকে যত দূরে সরে যাওয়া হচ্ছে, তত এই ইন্ডাকটিভ ইফেক্টের মানটা কিন্তু কমতে থাকছে। তাহলে 1 নাম্বার আমরা বলতে পারি দূরত্বের উপর নির্ভরশীল। ইন্ডাকটিভ এফেক্টের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই যে ইন্ডাকটিভ এফেক্ট তৈরি হচ্ছে একমাত্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তড়িৎ ঋণাত্মকতা বা ENA হলো একটা পার্মানেন্ট এফেক্ট, পার্মানেন্ট প্রপার্টি। তাই পার্মানেন্ট প্রপার্টি থেকে উৎপন্ন কোনো একটা এফেক্ট, সেটাও নিশ্চয়ই পার্মানেন্ট এফেক্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ এফেক্ট হলো একটা পার্মানেন্ট এফেক্ট। এরপর 3 নাম্বার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এই ইন্ডাকটিভ এফেক্টের ফলে কোনো একটা বন্ধনজোড় ইলেকট্রন অধিক তড়িৎ ঋণাত্মকযুক্ত কোনো একটা পরমাণুর দিকে শিফট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে মাঝে সমযোজী বন্ধনটা রয়েছে, এটার কিন্তু কোনোরূপ ভাঙন ধরছে না। সো আমরা বলতে পারি ইন্ডাকটিভ এফেক্টের হলে সমযোজী বন্ধন স্থায়ী থাকে, স্থায়ী থাকে। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই যে ইন্ডাকটিভ এফেক্ট কোনো একটা যৌগের মধ্যে দেখা যাচ্ছে, এটা আমরা কিভাবে বোঝাবো? এটা বোঝাবো ইলেকট্রনের সরণটা যেদিকে হচ্ছে, সেই দিকে ওই সমযোজী বন্ধনের উপরে একটা তীরের মাথা বসিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কার্বনের একটা চেন, এখানে ফ্লোরিন যুক্ত আছে। ফ্লোরিনের দিকে নিশ্চয়ই ইলেকট্রনের সরণটা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ এফেক্টটা দেখাবো কীভাবে? এদিকে ফ্লোরিনের দিকে যেহেতু ইলেকট্রনের শিফটটা হচ্ছে, সেই জন্যে এই বন্ধনের উপরেই একটা তীর চিহ্ন, এরকম তীরের মাথা দিয়ে দেবো। এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের চতুর্থ বৈশিষ্ট্য। পরে আমরা আসি আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্টের প্রকারভেদের উপর। ইন্ডাকটিভ এফেক্টকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো প্লাস আই এফেক্ট আর একটা হলো মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট আমরা কাদের বলবো? যেসব পরমাণু বা গ্রুপগুলো কোনো একটা কার্বন শৃঙ্খলের মধ্যে ইলেকট্রনের ঘনত্বকে বৃদ্ধি ঘটাবে। আমরা যদি এক্সাম্পল হিসাবে ধরে নিই সি, এটা হলো কার্বনের একটা শৃঙ্খল বা কার্বনের একটা সিস্টেম। এর সঙ্গে যদি মনে করো আমরা লিথিয়াম পরমাণুকে যুক্ত করাই, তাহলে কি হয়, লিথিয়াম থেকে কার্বনের দিকে ইলেকট্রন যায়। এর ফলে কি হয়, বা ইলেকট্রনকে লিথিয়াম বিকর্ষণ করে কার্বন সিস্টেমের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এর ফলে কি হয়, এই কার্বন সিস্টেমটার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে বলা হয় প্লাস আই এফেক্ট। আর এই লিথিয়ামটাকে আমরা বলবো
প্লাস আই এফেক্টিং গ্রুপ। মাইনাস আই এফেক্টের ক্ষেত্রে কি হয়, যেসব পরমাণু বা গ্রুপগুলো কোনো একটা কার্বন সিস্টেমের মধ্যে যে ইলেকট্রন ঘনত্ব আছে সেই ইলেকট্রন ঘনত্বটাকে হ্রাস ঘটিয়ে দেয়। যেমন আমরা আগেই একটা এক্সাম্পল দেখলাম, এটা হলো একটা কার্বনের শৃঙ্খল। এই কার্বনের শৃঙ্খলটার সাথে যদি আমরা অধিক কোনো তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত করি বা তড়িৎ ঋণাত্মক কোনো একটা পরমাণুকে যুক্ত করি, যেমন আমরা ধরেছিলাম এখানে ফ্লোরিন, এই ফ্লোরিনটা কী করে এই কার্বন থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, কারণ ইলেকট্রোনেগেটিভিটির মান বা তড়িৎ ঋণাত্মকতার মান এই ফ্লোরিনের বেশি। এর ফলে কার্বন সিস্টেম থেকে ইলেকট্রন বেরিয়ে ফ্লোরিনের দিকে চলে যায়। এর ফলে এই যে কার্বন সিস্টেমটা রয়েছে, এই কার্বন সিস্টেমটাতে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে বলা হয় মাইনাস আই এফেক্ট, এবং এই যে ফ্লোরিন, এই ফ্লোরিনটাকে বলা হয় মাইনাস আই এফেক্টিং গ্রুপ। এরপর তোমাদের কিছু এক্সাম্পল করিয়ে দেওয়া যাক, বা তোমরা কিছু দেখে নাও তোমাদের এক্সাম্পল। প্লাস আই এফেক্ট মানে হলো কোনো একটা সিস্টেমের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছে। তার মানে কোন কোন গ্রুপগুলো ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে, সেই গ্রুপগুলোই ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে যাদের নিজেদের মধ্যে অলরেডি অতিরিক্ত ইলেকট্রন আছে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমরা ধরে নাও তোমাদের কাছে যদি বেশি টাকা থাকে তাহলেই তুমি অন্যকে দান করতে পারবে। সেই রকম কোনো একটা গ্রুপের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে সে একমাত্র অন্যকে ইলেকট্রন দান করতে পারবে এবং প্লাস আই এফেক্টিং গ্রুপের মতো কাজ করবে। যেমন বন্ড NH মাইনাস, এই যে গ্রুপটা, এই গ্রুপটা দেখো নাইট্রোজেনের যে মাথাতে একটা নেগেটিভ চার্জ রয়েছে। নেগেটিভ চার্জ থাকার জন্যে এই নাইট্রোজেনটা অন্য একটা কার্বন পরমাণু বা কার্বন সিস্টেমকে ইলেকট্রন দান করতে পারে। সিমিলারলি একই রকমভাবে ও মাইনাস, এই যে ও মাইনাস গ্রুপটা দেখছো, এই গ্রুপটা মাথাতেও একটা অতিরিক্ত মাইনাস চার্জ রয়েছে। তার মানে এও অন্য একটা কার্বন সিস্টেমকে ইলেকট্রন দান করতে পারবে এবং প্লাস আই এফেক্টিং গ্রুপের মতো আচরণ করতে পারবে। তারপরে আরেকটা এক্সাম্পল ধরো COO মাইনাস, এক্ষেত্রেও সিমিলার একই রকম হয়। আরেকটা এক্সাম্পল, যেমন যে বিভিন্ন অ্যালকিল গ্রুপগুলো, সেই অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্টের মতো কাজ করে। যেমন ধরো CH3, এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটাও প্লাস আই এফেক্টিং গ্রুপের মতো কাজ করে। আরেকটা এক্সাম্পল CH2 CH3, এই যে ইথাইল গ্রুপটাও প্লাস আই এফেক্টিং গ্রুপের মতো কাজ করে। এখানে তোমাদের যদি একটা কোশ্চেন করা হয় যে CH3 ভালো প্লাস আই এফেক্টিং গ্রুপ, না ইথাইল গ্রুপ যেটা রয়েছে সেটা ভালো প্লাস আই এফেক্টিং গ্রুপ, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মিথাইলের ক্ষেত্রে একটি কার্বন ইলেকট্রনকে ডোনেট করছে, কিন্তু ইথাইলের ক্ষেত্রে দুটো কার্বন ইলেকট্রনকে দান করছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসাবে ইথাইল গ্রুপ হলো সবচেয়ে ভালো। সিমিলারলি যদি আমরা আইসোপ্রোপাইল গ্রুপকে দেখি, যেমন CH, এটা হলো একটা আইসোপ্রোপাইল গ্রুপ। এই আইসোপ্রোপাইলের গ্রুপটাতে দেখো তিনটে কার্বন পরমাণু ইলেকট্রনকে দান করছে। তার মানে ইথাইল গ্রুপের থেকেও আইসোপ্রোপাইল গ্রুপটা হবে প্লাস আই এফেক্টিং গ্রুপ। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, টার্ট বিউটাইল গ্রুপ, যেটা এই গ্রুপটার ক্ষেত্রে চারটে কার্বন পরমাণু ইলেকট্রনকে দান করছে। তার মানে প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসাবে টার্ট বিউটাইল গ্রুপটা হবে সবচেয়ে উপযোগী। তার মানে এই যে চারটে আমি অ্যালকিল গ্রুপ দেখালাম, এই চারটে অ্যালকিল গ্রুপের মধ্যে এই টার্ট বিউটাইল যে গ্রুপটা, এই গ্রুপটা ভালো প্লাস আই এফেক্টিং গ্রুপ। এরপরে আসি আমরা কারা মাইনাস আই ইফেক্ট দেখাবে। দেখো আই ইফেক্ট মানে হচ্ছিল কি, যারা ইলেকট্রন অন্যের কাছ থেকে নিয়ে নিচ্ছে, তাই তো। তার মানে যাদের ইলেকট্রনের ঘাটতি আগের থেকেই আছে তারাই একমাত্র ইলেকট্রনকে অন্যের কাছ থেকে টানতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই NH3 প্লাস, এই যে NH3 প্লাস, এই গ্রুপটার মাথাতে একটা পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ মানে এর মধ্যে ইলেকট্রনের অভাব আছে। ইলেকট্রনের অভাব থাকা মানে অন্যের কাছ থেকে এ কী চাইবে, ইলেকট্রন নিয়ে নিজে নিউট্রাল হয়ে যেতে।
তাছাড়া আরও এক্সাম্পল আছে, যেমন SR2+, এক্ষেত্রেও একইভাবে সালফারের মাথাতে পজিটিভ চার্জ আছে, তাহলে সালফার কি চাইবে, যে আমি ইলেকট্রন অন্যের কাছ থেকে নিয়ে আমি নিউট্রাল হয়ে যাই। তাহলে SR2+ও একটা ভালো মাইনাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে। এছাড়াও বিভিন্ন রকম যে হ্যালোজেনগুলো আছে, যেমন মনে করো ICl, ব্রোমিন, ফ্লুরিন, এছাড়াও অ্যাসিড গ্রুপ, এরা সকলেই মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপের মতোই কাজ করে। তো এই ছিল তোমাদের ইন্ডাকটিভ এফেক্টের যে ধারণাটা, সেটা পরের দিন আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো এই ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশনগুলো। ও ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।